আমেরিকা ভেবেছিল ইরান শেষ। পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছিল তেহরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু চীনা স্যাটেলাইট থেকে আসা নতুন ছবিগুলো পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ধ্বংসস্তূপ থেকে কিভাবে জ্যান্ত হয়ে উঠছে ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো। 20,000 ড্রোন আর অজেয় মিসাইল ভান্ডার নিয়ে ইরান কি তবে অনন্তকাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? মার্কিন প্রতিরক্ষা সচিবের হাতে কেন লেখা কাফের? এটা কি নিছক ট্যাটু নাকি দাজ্জাল বাহিনীর গোপন কোনো সংকেত? আজকের বিশ্লেষণে ফাঁস হবে এমন সব তথ্য যা পশ্চিমা মিডিয়া আপনার কাছে লুকিয়ে গেছে। সাথে থাকুন শেষ পর্যন্ত। মধ্যপ্রাচ্যে আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে যখন মার্কিন রণতলী ইউএসএস জর্জ বুশ ইরানের সরাসরি হামলার ছক কষছে, ঠিক তখনই অবিশ্বাস্য এক শাটল ডিপ্লোমেসি নিয়ে তেহরানে হাজির হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। কিন্তু পর্দার আড়ালে খেলাটা আরও গভীরে। মহাকাশে চীনের নজরদারি স্যাটেলাইট আর রাশিয়ার নাইট হান্টার হেলিকপ্টার কি ইরানের জন্য নতুন রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা ডিকোড করব উত্তর কোরিয়ার কিম জন উনের নতুন পারমাণবিক নৌশক্তি আর মাঝ সমুদ্রে ইরানের ভাসমান তেলের সাম্রাজ্যের গোপন রহস্য। কেন আমেরিকা অবরোধ দিয়েও ইরানকে দমাতে পারছে না? চলুন সরাসরি চলে যাই মূল বিশ্লেষণে। যুদ্ধবিধ্বস্ত ইরান যেন ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে। আমি 40 দিনের যুদ্ধের কথা বলছি। সম্প্রতি চীনা স্যাটেলাইটের পাঠানো উচ্চ রেজলিউশন ছবিগুলো সমর বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ভয়াবহ হামলার শিকার হওয়া ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো অবিশ্বাস্য দ্রুততার খনন এবং পুনরুদ্ধার করছে তেহরান। ওয়াল স্ট্রিট সাপ্তাহিক ম্যাগাজিনে প্রকাশিত এক বিস্ফোরক তথ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ইরানের শক্তির সিকিভাগও এখনও দমানো যায়নি। তার দাবি, ইরানের হাতে এখনও প্রায় অর্ধেক লঞ্চার, বিশাল মিসাইল ভান্ডার এবং 20,000-এরও বেশি অত্যাধুনিক ড্রোন সম্পূর্ণ অক্ষত রয়েছে। পেন্টাগনের আশঙ্কা, ইরান যদি তাদের ধ্বংসপ্রাপ্ত ঘাঁটিগুলো পুনরুদ্ধারে সফল হয়, তবে এই সংঘাত কয়েক সপ্তাহ বা মাস নয়, বরং অনন্তকাল ধরে টেনে নেওয়া সক্ষমতা দেখাবে তেহরান। এদিকে টাইমসের প্রতিবেদন অনুযায়ী শান্তি আলোচনার শেষ আশাটুকু এখন ফিকে হয়ে আসছে। আমেরিকা অনুমান করছে আলোচনার টেবিলে কোনো সমাধান আসার সম্ভাবনা নেই বললেই চলে। আর তাই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে বিশাল সেনা সমাবেশ। মার্কিন নৌবাহিনীর দাপট বাড়াতে সেন্টাগম অঞ্চলে যুক্ত হতে যাচ্ছে আরও একটি বিমানবাহী রণতলী ইউএসএস জর্জ বুশ। রণতরীটির অবস্থান নিশ্চিত হওয়ার পর আমেরিকা আগের চেয়ে অনেক বেশি ক্ষিপ্রতা ও বিধ্বংসী শক্তিতে ইরানে সরাসরি হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ইরানে ভূগর্ভস্থ ড্রাগনদের জেগে ওঠা আর মার্কিন রণতলীর সাইরেন সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক বিশাল বারুদের স্তূপ। যদি কূটনীতিক সমাধান ব্যর্থ হয়, তবে জর্জ বুশ রণতলী আর ইরানের অক্ষত 20,000 ড্রোন একে অপরের মুখোমুখি হবে এক ভয়াবহ মহাপ্রলয়ে। যুদ্ধ কি তবে অনন্তকালের পথে এগোচ্ছে? সময় এখন সেই উত্তর খুঁজছে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার পর অবশেষে বরফ গলতে শুরু করেছে তেহরান ওয়াশিংটন সম্পর্কে। ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচল অবস্থা নিরসনে এবার ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। ইসলামাবাদের উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতায় পারমাণবিক ইস্যুতে ইরান বড় ধরনের ছাড় দিতে পারে বলে জোরালো আভাস পাওয়া যাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, দীর্ঘদিনের অমীমাংসিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদকৃত জ্বালানি নিয়ে দুই পক্ষই এখন একটি যৌক্তিক সমাধানের পথে হাঁটছে। তেহরানে পাক সেনাপ্রধানের শাটল ডিপ্লোমেসি বুধবার নাটকীয় মোড় নেয় পরিস্থিতি যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল তেহরানে পৌঁছান। প্রেস টিভির খবর অনুযায়ী মুনির ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ বার্তা ইরানি নেতৃত্বের হাতে তুলে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত পর্দার আড়ালে পাকিস্তান এখন শাটল ডিপ্লোমেসির মাধ্যমে দুই চিরশত্রুর মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধে ইতিমধ্যে 3,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাল্টাপাল্টি হামলায় অশান্ত হয়ে উঠেছে পারস্য উপসাগর, বেড়েছে তেলের দাম। এখন 14 দিনের সাময়িক যুদ্ধবিরতি চলছে। আলোচনা একটি ভেস্তে গেছে, আরেকটা আলোচনা হবে খুব দ্রুত। তারপর কি হবে?
এই সংকট নিরসনে পাকিস্তান দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একদিকে সেনাপ্রধান তেহরানের দর কষাকষি করছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করছেন, যাতে আঞ্চলিক অন্য দেশগুলো এই চুক্তির বিরোধিতা না করে। তবে শান্তির প্রচেষ্টার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্বার্থান্বেষী মহল। বিশ্লেষকদের মতে ইসরায়েল এবং ওয়াশিংটনের কট্টরপন্থীদের একটি অংশ কোনোভাবেই শান্তি চুক্তি চায় না। তারা চায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ স্থায়ী রূপ নিক। এই যুদ্ধবাজ পক্ষগুলোকে সামাল দিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত পারমাণবিক চুক্তিটি সফল করতে পারে কিনা এখন সেটি দেখার বিষয়। সফল হলে এটি হবে এই দশকের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। ওয়াশিংটন যখন দাবি করছিল বিমান হামলায় ইরানের বিমান বাহিনী IRIAF পঙ্গু হয়ে গেছে, ঠিক তখনই সেই দাবিকে স্রেফ আশারের গল্প প্রমাণ করলো তেহরান। পারস্যের আকাশে ডানা মেলল ইরানের গর্ব F4 ফ্যান্টম 2 যুদ্ধ বিমানটি। এই সময় আকাশে আরও কয়েকটি MiG-29 যুদ্ধ বিমানও উপস্থিত ছিল বলে উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকিবকে রাজকীয় মর্যাদা এসকর্ট করা। এই দৃশ্য কেবল একটি সৌজন্য নয়, বরং পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টের কফিনে শেষ পেরেক ঢুকে দেওয়া। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা গণমাধ্যমে গুঞ্জন ছিল ইরানের সামরিক অবকাঠামো ধ্বংসপ্রায়, কিন্তু তেহরানের আকাশে আজ যেভাবে ইরানি ফাইটার জেটগুলো গর্জন করে উঠল তা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট এবং কড়া বার্তা। ইরান এখনো ফুরিয়ে যায়নি। অনেকে বলা বলি করছে ফ্যান্টম 2 তো অনেক পুরাতন, প্রায় 50 বছর আগের মার্কিন যুদ্ধ বিমান, এটা নিয়ে ইরান কি করবে? কিন্তু কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল এইসব বিমান আরও আধুনিক করেছে সায়েন্টিস্টরা। ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে, লেজার সিস্টেম দিয়েছে, ক্ষিপ্রতা বাড়িয়েছে, তারপরে আপনার রাডার সিস্টেম আরও ভালো করেছে। তার মানে নামটা তারা ঠিকই রেখেছে 50 বছর আগের ফ্যান্টম 2, কিন্তু এর যে কার্যকারিতা এখন যে কোনো মার্কিন যুদ্ধ জাহাজকে টেক্কা দেওয়ার মতো। মার্কিন নিষেধাজ্ঞা আর যান্ত্রিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্যান্টম 2 এর এই রাজকীয় উপস্থিত প্রমাণ করে তেহরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে কতটা সফল। পেন্টাগনের সাজানো বয়ানকে ধুলোয় মিশিয়ে দিয়ে এই পুরনো ইগলরা আজ জানান দিল পারস্যের আকাশ এখনো তাদেরই দখলে, শুধু খোলসটা পুরাতন, ভিতরে সব টাটকা মাল। গত উইকেন্ডে আমেরিকা ও ইরানের মধ্যকার প্রথম দফার আলোচনা কোনো সমাধান ছাড়া ভেস্তে যাওয়ার পর যখন যুদ্ধের দামামা বাজছিল, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান জেনারেল আসিম মুনিরের এই হাই প্রোফাইল সফর। কেবল দ্বিপাক্ষিক বৈঠক নয়, এটি একটি শক্তিশালী ভূ রাজনৈতিক চাল দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেহরান ও ওয়াশিংটনের জমাটবদ্ধ বরফ গলাতে পাকিস্তানের মধ্যস্থতা এখন টক অফ দ্য ওয়ার্ল্ড। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বহনকারী বিমানকে ইরানি যুদ্ধ বিমান দিয়ে পাহারা দেওয়ার দৃশ্যটা মূলত আমেরিকার দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বের অহংকারে এক বিশাল ধাক্কা। মধ্যপ্রাচ্যে তপ্ত রণক্ষেত্রে এক নতুন এবং বিধ্বংসী মাত্রা যোগ করল রাশিয়ার এই অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার। সম্প্রতি ইরানের আকাশে এই দানবীয় যুদ্ধযানটির উপস্থিতি সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। পশ্চিমা বিশ্বে এটি নাইট হান্টার বা রাতের শিকারী নামে পরিচিত। যখন পুরো অঞ্চল আবার যুদ্ধের বারুদ গন্ধে মম করছে, তখন ইরানের হাতে রাশিয়ার এই ভয়ঙ্কর অস্ত্রের আগমন কোনো সাধারণ ঘটনা নয়। ধ্বংসযজ্ঞের পূর্ণ প্রস্তুতি কি আছে জমদূতে? রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি কোনো সাধারণ আকাশযান নয়, এটি একটি জীবন্ত ধ্বংসযজ্ঞ। 30 মিমি ক্যানন আর লক্ষ্যভেদী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলে সজ্জিত এই হেলিকপ্টারতে যে কোনো আধুনিক প্রতিরক্ষা দেয়াল গুড়িয়ে দিতে সক্ষম। এর সবচেয়ে বড় শক্তি হলো এর অল ওয়েদার এবং নাইট ভিশন ক্ষমতা। ঘুটঘুটে অন্ধকার হোক বা চরম বৈরী আবহাওয়া, শত্রুর অবস্থান শনাক্ত করে চোখের পলকে তা ধুলোয় মিশিয়ে দিতে পারে এই যমদূত। এর আর্মার এতটাই শক্তিশালী যে মাঝারি পাল্লার মিসাইলের আঘাত সহ্য করে এটি পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন ইরান ও রাশিয়ার এই প্রকাশ্য সামরিক মাখামাখি এখন শুধু আর চুক্তির কাগজে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি রণক্ষেত্রে রূপ নিচ্ছে। ইরানের ড্রোন যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বড় ভরসা, তখন প্রতিদান হিসাবে পুতিনও তার সেরা সামরিক প্রযুক্তিগুলো তুলে দিচ্ছেন তেহরানের হাতে। ইরানের আকাশ সীমায় এই হেলিকপ্টারের ওড়া মানে শুধু আত্মরক্ষা নয়, বরং প্রতিপক্ষকে একটি চরম সিগন্যাল দেওয়া। পুরো বিশ্বের নজর এখন তেহরানের আলোচনা টেবিলে। একদিকে আমেরিকার সমুদ্রপথ নিষেধাজ্ঞা আর অন্যদিকে ইরান রাশিয়া অক্ষশক্তির সামরিক
আস্ফালন, এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান কি পারবে দীর্ঘদিনের এই কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে, নাকি তেহরানের আকাশে এই ফ্যান্টম গর্জন আর নাইট হান্টারের ছায়া নতুন কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস দিচ্ছে? উত্তরের অপেক্ষা এখন গোটা বিশ্ব। এদিকে সম্প্রতি পিত সাগরের আকাশ হঠাৎ করে প্রকম্পিত হয়ে ওঠে একের পর এক ক্ষেপণাস্ত্রের গর্জনে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন সশরীরে উপস্থিত থেকে তদারকি করলেন দেশটির নৌশক্তির এক বিশাল মহড়া। উপলক্ষ ছিল উত্তর কোরিয়ার নতুন গর্ব ৫,০০০ টন ওজনের বিশালাকার যুদ্ধজাহাজ চোই হিয়ং থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ। এই মহড়া কেবল সামরিক অনুশীলন নয়, বরং বিশ্ব শক্তিগুলোর প্রতি কিমের এক কড়া বার্তা। এবারের পরীক্ষায় কিমের অস্ত্রাগার থেকে বেরিয়ে আসে ভয়াবহ সব মরণাস্ত্র। দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র দীর্ঘ 2 ঘন্টা 11 মিনিট ধরে আকাশের বুকে চক্কর দিয়ে নিখুঁতভাবে, একেবারে পিন পয়েন্টভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে। অন্যদিকে 3টি জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র প্রায় 33 মিনিট উড্ডয়ন শেষে পিত সাগরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই দীর্ঘস্থায়ী উড্ডয়ন ক্ষমতা প্রমাণ করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো এখন অনেক বেশি কৌশলী এবং দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। কিমের লক্ষ্যটা কি? সাগরের নিচেও পারমাণবিক হুঙ্কার। কিম জন উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার মূল লক্ষ্য হলো নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা। তিনি চান শত্রুপক্ষ যেন সমুদ্রপথে আক্রমণ করার সাহস না পায়। কিমের এই পরিকল্পনার মূলে রয়েছে 2030 সালের মধ্যে 12টি বিশালাকার ডেস্ট্রয়ার নির্মাণের উচ্চাভিলাষী প্রজেক্ট। বর্তমানে 3য় ও 4র্থ ডেস্ট্রয়ারের নির্মাণ কাজ পুরোদমে চলছে, যেগুলোর অস্ত্র ব্যবস্থা কিম নিজেই ব্যক্তিগতভাবে পর্যালোচনা করছেন। ভূ রাজনীতি ও রাশিয়ার ছায়া। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে কিমের এই বেপরোয়া অগ্রযাত্রার পেছনে রয়েছে রাশিয়ার নীরব সমর্থন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে সব ধরনের কূটনৈতিক আলাপ আলোচনা যখন হিমাগারে, ঠিক তখনই রাশিয়ার প্রযুক্তির সহায়তায় উত্তর কোরিয়া তাদের নৌবহরকে আমূল বদলে দিচ্ছে। কিম জন উন এখন আর কেবল স্থলপথে নয়, বরং সমুদ্রের বিশাল জলরাশিতেও নিজের পারমাণবিক আধিপত্য বিস্তারে মরিয়া। ইরান যে আন্তর্জাতিক দাবার বোর্ডে কত বড় খেলোয়াড় তা আবারও প্রমাণিত হলো যখন আমেরিকা নতুন করে অবরোধের জাল বুনছে। ঠিক তখনই ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে ঘুম উড়ে গেছে ওয়াশিংটনের। সে রিপোর্টে জানা গেছে আমেরিকা অবরোধ দেওয়ার আগে ইরান অত্যন্ত গোপনে তাদের বিপুল পরিমাণ তেল সুপার ট্যাঙ্কারে করে মাঝ সমুদ্রে সরিয়ে নিয়েছে, যার পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রায় 160 থেকে 180 বিলিয়ন ব্যারেল। সহজ কথায় ইরান তাদের দেশের ভেতরে তেল জমিয়ে না রেখে সাগরে তেলের এক ভাসমান সাম্রাজ্য তৈরি করে রেখেছে। ডলারের তোয়াক্কা নেই, টার্গেট যখন চীন। ইরানের এই বিশাল তেলের ভান্ডার এখন বিশ্বের যে কোনো প্রান্তের ক্রেতার কাছে পৌঁছাতে প্রস্তুত। সবচাইতে বড় চমক হলো এই তেল কেনার জন্য আমেরিকান ডলারের কোনো প্রয়োজন নেই। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে ডলার ছাড়াও এ তেল কেনা যাবে, আর এই সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে চীন। ইরানের মোট তেলের প্রায় 80 থেকে 90% যায় চীনের কাছে। প্রতিদিন গড়ে 15 থেকে 18 লক্ষ ব্যারেল তেল বিক্রি করলেও সাগরে ভাসমান এই স্টক দিয়ে ইরান অনায়াসে আগামী 3 মাস হাত পা ঝেড়ে ব্যবসা চালিয়ে যেতে পারবে। অর্থাৎ আমেরিকার অবরোধ কাগজের বাঘ ছাড়া আর কিছুই থাকছে না। বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী অবরোধে হয়তো ইরানের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেই সময় পর্যন্ত অপেক্ষা করার বিলাসিতা বিশ্বের নেই। যদি ইরানি তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে স্রেফ মন্দা নয়, বরং মহা মড়ক শুরু হবে। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হলে 3 মাস টিকে থাকার ক্ষমতা আজকের ভঙ্গুর বিশ্ব অর্থনীতির নেই। ইরান মূলত এই টাইম বোম সেট করে আমেরিকাকে পাল্টা চাপে রেখেছে। ইউরোপকে সাহায্য করার ছক। তবে পর্দার আড়ালের গল্পটা আরও গভীরে। অনেকে মনে করছেন আমেরিকা এই নৌ অবরোধের নাটকটা সাজিয়েছে আসলে ইরানকে দমানোর জন্য নয়, বরং অবাধ্য ইউরোপকে সাহায্য করতে। যুদ্ধে সরাসরি সাহায্য না করায় ইউরোপের উপর প্রতিশোধ নিতেই এই কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন। এই যুদ্ধের দামামার মাঝে আজ এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে
যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সম্প্রতি লক্ষ্য করা গেছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের হাতের বাইসেপে একটি বিশেষ ট্যাটু বা লেখা দেখা যাচ্ছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে আরবি শব্দে কাফের। প্রশ্ন উঠছে, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী সেনা কর্মকর্তা কেন নিজের গায়ে এই শব্দ লিখবেন? তবে কি পর্দার আড়ালে দাজ্জাল বা মেকি মিসাইল বাহিনীর কোনো গোপন সংকেত এটি? শুধু তাই নয়, 2025 সালের সিরিয়া অভিযানেও দেখা গেছে মার্কিন সেনারা যিশুর নামের বদলে এমন সব সংকেত ব্যবহার করছে যা সরাসরি শেষ জামানার অশুভ শক্তির দিকে ইশারা করে। পৃথিবীর অর্থনৈতিক নিয়ন্ত্রক হিসেবে পরিচিত বিতর্কিত রথচাইল্ড ফ্যামিলি ও ব্ল্যাকফলের পরিবারকে নিয়ে অনেক আগে থেকেই নানা রহস্য বিদ্যমান। পবিত্র কোরআনের সূরা আস-সাফাত এর 125 নম্বর আয়াতে বাল দেবতার কথা উল্লেখ আছে। অভিযোগ রয়েছে এই শক্তিশালী পরিবারগুলো গোপনে সেই প্রাচীন বাল দেবতার উপাসনা করে এবং বিশ্ব ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে মিডিয়া ও বিনোদন জগৎকে নিয়ন্ত্রণ করে। এমনকি হানি সিং এর মতো তারকারা যখন অসুস্থতা কাটিয়ে ফেরেন তখন তাদের কথায় ইলুমিনেবি বা এই অশুভ শক্তির প্রভাবের কথা স্পষ্টভাবে উঠে আসে। ভূ রাজনীতির বর্তমান চিত্রটি খেয়াল করুন। দাজ্জালের বাহিনীকে রুখতে পারে এমন 9টি দেশের তালিকায় ইরান, সুদান, লিবিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর নাম রয়েছে। এর মধ্যে অধিকাংশ দেশে তারা ইতিমধ্যে হামলা করে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে। বর্তমানে ইরানের উপর সরাসরি হামলা হয়েছে। এখন যুদ্ধবিরতি চলছে, কিন্তু যে কোনো সময় আবার ভয়াবহ হামলা শুরু হতে পারে। পরবর্তী টার্গেট উত্তর কোরিয়া। যদিও পরমাণু শক্তির কারণে তারা এখনই সরাসরি আক্রমণ করতে সাহস পাচ্ছে না। পৃথিবীর এই চরম অস্থিরতার সময় সাধারণ মানুষ মারা গেলেও খুনিরা কিন্তু দিন শেষে শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছে। এ যেন এক মহাপ্রলয়ের পূর্বাভাস, আখেরি জমানার ইঙ্গিত। সরাসরি রণাঙ্গনে না নেমেও পর্দার আড়াল থেকে ইরানকে যুদ্ধের নাটায় ঘুরিয়ে দিচ্ছে চীন। সৌজন্যে চীনের অত্যাধুনিক নজরদারি স্যাটেলাইট প্রযুক্তি, যা মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্র বাহিনীর প্রতিরক্ষা ব্যুহকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যতগুলো ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে 27টি, প্লাস হচ্ছে ইসরায়েলের যে বিমান ঘাঁটি থেকে শুরু করে সামরিক ঘাঁটি, নৌঘাঁটি রয়েছে, সেখানে সমস্ত চিত্র এখন ইরানের কাছে আছে। ইরান এই চিত্র দিয়ে আমরা যে 40 দিনে ভয়াবহ যুদ্ধ দেখেছি সেখানে একদম পিন পয়েন্ট অ্যাটাক করেছে। যদিও চীন, রাশিয়া অস্বীকার করছে এরা দিচ্ছে, কিন্তু এর অগ্রভাগে আছে সব কিছু করছে ইরান। ইরান তাদের টেকনোলজি এমন লেভেলে নিয়ে চলে গেছে যা চীন ও রাশিয়াও মানতে রাজি নয়। যদি মেনে যায় তাহলে তো অস্ত্র বিক্রি তাদের কমে যাবে। তাই ইরান এটাতে কোনো যায় আসে না। ইরান তো তাদের দেশ রক্ষা করছে। যাক সে কথা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান আজ যে নিখুঁত নিশানায় একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে তার নেপথ্যে রয়েছে চীনের তৈরি টিসবি, টাইনেঙ্গিং সিরিজ অর সিমিলার টি সিরিজ, উচ্চ রেজলিউশন সম্পন্ন নজরদারি স্যাটেলাইট। এই কৃত্রিম উপগ্রহগুলো মহাকাশ থেকে এমন এক অভেদ্য নজরদারির জাল বিছিয়েছে যেখানে শত্রু সেনা সামান্যতম নড়াচড়াও এড়ানোর উপায় নেই। মার্কিন সামরিক ঘাঁটির অস্ত্রাগার, রানওয়ে থেকে শুরু করে সেনা সদস্যদের দৈনন্দিন গতিবিধি সবই এখন তেহরানের হাতের মুঠোয়। নিখুঁত আঘাতের নেপথ্যে ডেটা অ্যানালিটিক্স, ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্ট অনুযায়ী এই স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে প্রধান শক্তি হলো এর ধারাবাহিক নজরদারি ক্ষমতায়। এটি কেবল ছবি তুলে ক্ষান্ত হয় না, বরং একই স্থানের সময়ের ব্যবধানে তোলা ছবি বিশ্লেষণ করে বলে দিতে পারে কোথায় প্রতিরক্ষা ব্যবস্থায় শিথিল হচ্ছে বা কোথায় নতুন করে সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে। আমি আপনাদের সহজ ভাষায় বলি, এগুলা কয়েকদিন যাবৎ ছবি তুলে ভিডিও ফুটেজ তুলে তার বলে সেগুলো অ্যানালাইসিস করে একটা টাইম ফ্রেম বানায় যে 12টা 1 মিনিটে আমেরিকান সোলজার কই যাচ্ছে, 12টা 5 মিনিটে তাদের কোন যুদ্ধ জাহাজটা মুভমেন্ট করছে, 12টা 15 মিনিটে তাদের যে আপনার রাডার ব্যবস্থা এটা কোন দিকে নড়াচড়া করছে, পুরো এআই ডাটাবেস ইরানের হাতে তারা তুলে দেয়। এটাই হচ্ছে তাদের খেলা। তবে কি আমরা সত্যি সেই মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে, যার ইঙ্গিত পবিত্র গ্রন্থগুলোতে হাজার বছর আগেই দেয়া হয়েছিল? একদিকে মার্কিন প্রতিরক্ষা সচিবের রহস্যময় ট্যাটু, অন্যদিকে মহাকাশের চীনের অদৃশ্য চোখ আর ইরানের ভূগর্ভস্থ ড্রাগনদের জেগে ওঠা, সবই কি এক সুতোয় গাঁথা? মনে রাখবেন, যা দেখছেন তার চেয়ে অনেক বেশি কিছু আড়ালে ঘটছে। পর্দার ওপারের আসল খেলোয়াড় কারা?
আমেরিকা কি পারবে ইরানের এই তেলের সাম্রাজ্য আর ড্রোন ভান্ডারকে থামাতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুনেই ভস্মীভূত হবে পশ্চিমা ধম্ম? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাদের আমি বলছি, মার্কিন প্রতিরক্ষা সচিবের হাতের ওই চিহ্ন কি শুধু ফ্যাশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর এজেন্ডা? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আপনার একটি মন্তব্য বদলে দিতে পারে আলোচনার মোড়। পরের পর্বে আমরা ফাঁস করব আরও এক ভয়ঙ্কর সত্য, কেন উত্তর কোরিয়া কিম জং উন হঠাৎ সমুদ্রের নিচে পারমাণবিক নরক তৈরির নেশায় মাতলেন। সেই রোমহর্ষক বিশ্লেষণ দেখতে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বারুদের গন্ধমাখা সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।